আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি ডিবাগিংয়ের খুবই ইউজফুল একটা টেকনিক নিয়ে ডিসকাস করব। তো অনেক সময় আমরা প্রবলেম সলভ করার পর প্রবলেমের রং অ্যান্সার আসে এবং আমরা হচ্ছে ঠিক কোন কেসের জন্য বা কী কারণে রং অ্যান্সারটা আসতেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। সো এইসব ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো ডিবাগ করার জন্য বা অ্যাকচুয়ালি কোন কেসে আমাদের সলিউশনটা ফেইল্ড হচ্ছে এরকম কোনো একটা কেস খুঁজে বের করার জন্য আমরা স্ট্রেস টেস্টিং করে থাকি। তো স্ট্রেস টেস্টিংয়ে আমরা নর্মালি হচ্ছে র্যান্ডমলি অনেকগুলো টেস্ট কেস জেনারেট করি এবং সেই টেস্ট কেসের উপর আমরা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল সলিউশন সেটার সাথে কোনো একটা ব্রুট ফোর্স সলিউশন সেইটার এই দুইটা সলিউশনের আউটপুটের কম্পেয়ার করে দেখি যে কোন কেসের জন্য আসলে আউটপুটটা ঠিক আসতেছে না। সো এই কেসটাকেই আমরা হচ্ছে ফিগার আউট করি স্ট্রেস টেস্টিংয়ের মাধ্যমে। তো আমি প্রত্যেকটা স্টেপই দেখাবো এবং কিভাবে হচ্ছে আমরা স্ট্রেস টেস্টিংয়ের স্ক্রিপ্ট রান করব, কিভাবে হচ্ছে আমরা ব্রুট ফোর্স বা নর্মাল সলিউশনগুলো লিখবো এবং ফাইনালি কিভাবে টেস্টিংয়ের জন্য ইনপুট জেনারেট করবো র্যান্ডমলি সেটা আমরা এখানে দেখব। ওকে, তো আমি এখানে ফার্স্ট হচ্ছে কোনো একটা র্যান্ডম যে কোনো একটা প্রবলেম নিয়ে শুরু করি। তো আমি এখানে যে প্রবলেমটা সলভ করার ট্রাই করছি সেটা হচ্ছে যে খুবই সিম্পল একটা প্রবলেম, যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, যে এনটা এলিমেন্টের একটা অ্যারে দেওয়া আছে, অ্যারের নাম্বারগুলো ইন্টিজার হইতে পারে, বোথ পজিটিভ নেগেটিভ অথবা জিরো, যে কোনো ইন্টিজারই হইতে পারে। আমাকে ফাইন্ড আউট করতে হবে এই অ্যারের মধ্যে কতগুলো সাব অ্যারে আছে যে সাব অ্যারের সাম অফ এলিমেন্টস হচ্ছে জিরো। তো খুবই ক্লাসিক একটা প্রবলেম। তো এই প্রবলেমটার আমরা হচ্ছে প্রিফিক্স সাম দিয়ে, আমরা প্রিফিক্স সাম এবং হচ্ছে এসটিএল এর ম্যাপ ইউজ করে আমরা এটাকে এন লগ এন কমপ্লেক্স সিরিজে সলভ করে ফেলতে পারি। তো সেই সলিউশনটা আমি এখানে লিখছি। তো এখানে মেইনলি আমরা সলিউশনটা নিয়ে ডিসকাস করব না। সো তোমরা যারা সলিউশনটা অলরেডি পারো তারা হয়তো এটা দেখেই বুঝতেছো যে আমরা এই প্রবলেমটাকেই হচ্ছে সলভ করার ট্রাই করছি। তবে এখানে সলিউশনের মধ্যে ছোট্ট একটা বাগ আছে বা ছোট্ট একটা ভুল আছে, যেটার জন্য কিছু টেস্ট কেসে এটা হচ্ছে ঠিকঠাক অ্যান্সার দিবে না। সো এটা হয়তো যারা তোমরা প্রবলেমটা সলভ করছো অলরেডি ফিগার আউট করে ফেলছো যে কোথায় প্রবলেমটা মধ্যে বাগ আছে। তো যাই হোক, সাপোজ আমি হচ্ছে জানি না এখন যে কোথায় প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। সো আমি হচ্ছে এটার সলিউশন লিখলাম এবং আমি যদি এটাকে এখন বিল্ড করি এবং বিল্ড করে হচ্ছে এটাকে রান করি, আমি এই ফাইলটাকে নাম দিলাম হচ্ছে a.cpp। সো a.cpp এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন যেটা আমি ডিবাগ করার ট্রাই করতেছি। সো আমি এটাকে রান করে এখন জাস্ট আর র্যান্ডম কিছু টেস্ট কেসে রান করে দেখব। লেটসে আমি হচ্ছে 5 লেন্থের একটা অ্যারে দিলাম যেটার এলিমেন্টগুলো হচ্ছে 4 -3 2 1 0। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের তিনটা সাব অ্যারে আছে, যে এখান থেকে এই পর্যন্ত একটা সাব অ্যারে যেখানে সাম অফ এলিমেন্টস হচ্ছে জিরো, জিরো নিজেই একটা সাব অ্যারে যেটার সাম অফ এলিমেন্টস জিরো, আর এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই সাব অ্যারের সাম অফ এলিমেন্টস হচ্ছে জিরো। সো এটার অ্যান্সার আসার কথা 3। সো আমরা এখান থেকে 3 আউটপুট পাইলাম। তো এখন আমি যেহেতু বললাম যে এখানে একটা ভুল আছে বা আমরা এই সলিউশনটাকে সাবমিট করলাম করে রং অ্যান্সার পাইলাম, দ্যাট মিন্স এমন কোনো একটা টেস্ট কেস এক্সিস্ট করে যে কেসের জন্য আমাদের এই সলিউশনটা ঠিকঠাক আউটপুট দেয় না এবং আমরা হয়তো নিজেরা ব্রেন স্টর্মিং করে ওই কেসটাকে ফাইন্ড আউট করতে পারতেছি না, বিধায় আমরা এখন স্ট্রেস টেস্টিংয়ের হেল্প নিয়ে এমন একটা টেস্ট কেস বের করার ট্রাই করব যে টেস্ট কেসের জন্য এই সলিউশনটা রং আউটপুট দিবে। তো আমি শুরুতেই বলছি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন যেটা আমরা ডিবাগ করার ট্রাই করতেছি। তো এই সলিউশনটা একটা এফিশিয়েন্ট সলিউশন, বাট আমরা কিন্তু চাইলে খুব সহজেই এই প্রবলেমের একটা ব্রুট ফোর্স সলিউশন লিখতে পারি, যেটা হয়তো আমাদের এই সলিউশনের মতো এফিশিয়েন্ট হবে না। আমরা হয়তো এন স্কোয়ার বিগ অফ এন স্কোয়ার কমপ্লেক্সিটিতে সলিউশনটা লিখতে পারি। তো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকচুয়াল সলিউশনের পাশাপাশি একটা ব্রুট ফোর্স সলিউশন লেখা। তো ব্রুট ফোর্স সলিউশনের জন্য আমি নতুন একটা ফাইল নিলাম b.cpp দিয়ে। সো আমি হচ্ছে এটাকে কপি করে এনে এখান থেকে জাস্ট কিছু জিনিস মডিফাই করব। তো ধরলাম এটাই হচ্ছে আমাদের সলিউশনটা, এখানে এন ইনপুট নিলাম, তারপরে হচ্ছে আমরা অ্যারেটাকে ইনপুট নিব। সো আমরা অ্যারেটাকে ইনপুট নিলাম, এখন আমরা জাস্ট নর্মালি ব্রুট ফোর্স ওয়েতে কাউন্ট করে দেখব যে কয়টা সাব অ্যারের সাম হচ্ছে জিরো। সো অ্যান্সার আমরা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সো
সো আমরা এখন অল পসিবল সাব অ্যারের উপর ইটারেট করব। সো আমরা 0 থেকে n-1 পর্যন্ত একটা লুপ চালাইলাম। প্রত্যেকটা ইটারেশনে আমরা i থেকে আবার n-1 পর্যন্ত আবার একটা লুপ চালাইলাম। তার মানে i থেকে যে পর্যন্ত আমার যে সাব অ্যারে আছে সেই সাব অ্যারের জন্য আমরা সামটাকে ক্যালকুলেট করব। তো সামটা আমরা ইনিশিয়ালি 0 দিয়েই করলাম। তারপরে সামের সাথে আমরা অ্যাড করব হচ্ছে xj, এবং আমরা এই সামটাকে প্রত্যেকবার চেক করব যে যদি সাম 0 হয় সেক্ষেত্রে আমরা অ্যান্সারটাকে ইনক্রিমেন্ট করব। দেন ফাইনালি হচ্ছে আমরা অ্যান্সারটাকে প্রিন্ট করব। সো আমরা খুবই সিম্পল একটা সলিউশন লিখলাম যেটা ব্রুট ফোর্স দিয়ে n স্কোয়ার কমপ্লেক্সিটিতে রান হবে। সো আমরা এটাকে যদি এখন রান করে দেখি তাহলে এই সেম ইনপুটের জন্য হোপফুলি আমরা 3 আউটপুট পাবো। সো এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স সলিউশন, এবং আমরা জানি এই সলিউশনটা হচ্ছে আমাদের একেবারে কনক্রিট সলিউশন। এখানে রং অ্যান্সার দেওয়া পসিবল না, কারণ এখানে হচ্ছে আমরা কোনো ভুল করি নাই, বা আমরা এখানে খুবই ইজি একটা সলিউশন ইমপ্লিমেন্ট করছি যেটা হয়তো টাইমের দিক থেকে এফিসিয়েন্ট না, বাট এটার অ্যাকুরেসির দিক থেকে এটা হচ্ছে অ্যাকুরেট। এখন স্ট্রেস টেস্টিং করার জন্য এখন আমাদের হাতে দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন আর একটা ব্রুট ফোর্স সলিউশন। তো আমরা যেটা করতে পারি, র্যান্ডমলি বিভিন্ন টেস্ট কেসের জন্য এই দুইটা সলিউশনই রান করে দেখতে পারি যে কোন টেস্ট কেসের মানে কোন সলিউশনটা কি আউটপুট দিচ্ছে। তো এই দুইটা আউটপুট কম্পেয়ার করে আমরা যদি দেখি যে ডিফারেন্ট আউটপুট আসতেছে তাহলে বুঝবো যে এই টেস্ট কেসে তাহলে প্রবলেম আছে, এবং এই টেস্ট কেসের জন্য আমাদের সলিউশনটাকে ডিবাগিং করতে হবে। তো এই কাজটাই আমরা ম্যানুয়ালি হচ্ছে অন বাই অন ইনপুট না দিয়ে এটাকে আমরা অটোমেটিক্যালি একটা প্রোগ্রামের মাধ্যমে, একটা স্ক্রিপ্টের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি, এবং সেটাই আমরা এখন দেখব। তো এখন দেখো, স্ট্রেস টেস্টিংয়ের জন্য আমাদের দুইটা সলিউশন রেডি আছে। তো আমরা যে বলতেছি যে র্যান্ডম টেস্ট কেসে এটাকে রান করব, তাহলে আমাদের সেই র্যান্ডম টেস্ট কেস জেনারেট করার জন্য আমাদের একটা প্রোগ্রাম লেখা লাগবে। সো মেইনলি আমাদের 3টা প্রোগ্রাম লাগে স্ট্রেস টেস্টিংয়ের জন্য, এই দুইটা সলিউশন এবং জেনারেটর। সো জেনারেটরের জন্য আমরা হচ্ছে এখানে অলরেডি আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো এটা সিম্পল একটা সি প্লাস প্লাস প্রোগ্রাম। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাংশন আছে যেটা হচ্ছে জেন র্যান্ডম, বা এই ফাংশনটা আমি হচ্ছে নর্মালি পার্সোনালি র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য ইউজ করি। সো এই র্যান্ডম নাম্বার জেনারেটর যে ফাংশনটা, সো এই ফাংশনটা কল করলে আমরা জাস্ট এল এবং আর দুইটা রেঞ্জ দিতে পারি। সো ও কী করবে, এল থেকে আর রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। সো আমরা এটাকে জাস্ট রান করে দেখতে পারি যে জেন র্যান্ডম ফাংশনটা আসলে কিভাবে কাজ করতেছে। আমি এই ফাংশনগুলো এবং যে স্ক্রিপ্টের যে কোডগুলো আছে এগুলা সব কিছু এই ভিডিওর সাথে প্রোভাইড করে দিব, যাতে তোমরা এগুলো ইউজ করতে পারো তোমাদের ক্ষেত্রেও। সো আমরা ধরলাম যে 1 থেকে 10-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে এখন রান করি, ও যেটা করবে, আমরা হচ্ছে এই জেন র্যান্ডম ফাংশনের দুইটা প্যারামিটার দিলাম, এল এবং আর। ও হচ্ছে এল থেকে আর এর মধ্যে দুইটা র্যান্ডম নাম্বার, এল এবং আর কিন্তু ইনক্লুসিভ। সো এই এল থেকে আর রেঞ্জের মধ্যেও দুইটা র্যান্ডম নাম্বার একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। ওকে, তো আমরা এখন এটাকে যদি রান করি, আমরা আউটপুট পাইলাম হচ্ছে 6। আবার যদি রান করি 2। সো আমরা প্রত্যেকবার যখন এটাকে রান করব, র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার 1 থেকে 10-এর মধ্যে প্রিন্ট হইতে পারে। ওকে, সো এখন আমাদেরকে যেটা করা লাগবে, যে আমাদের প্রবলেমের বা আমাদের যে প্রবলেমের যে ইনপুট, সেই ইনপুটগুলোকে র্যান্ডমলি এখন জেনারেট করা লাগবে। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের ইনপুটে ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে এন, বা নাম্বার অফ এলিমেন্টস। তো আমরা র্যান্ডমলি একটা এন জেনারেট করব। সো আমরা ধরলাম এন হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার নিব। ওকে, এরপরে হচ্ছে আমরা এই এনটাকে আউটপুট দিয়ে দিলাম এক লাইনে। পরের লাইনে হচ্ছে আমাদের কাছে এনটা র্যান্ডম নাম্বার থাকবে ইনপুটের পরের লাইনে। তো আমরা এখন হচ্ছে আরও এনটা র্যান্ডম নাম্বার জেনারেট করব।
সো এই যে র্যান্ডম নাম্বারগুলো আমরা জেনারেট করবো, ধরলাম এইগুলোর রেঞ্জ হচ্ছে -20 থেকে +20, এই রেঞ্জের মধ্যে আমরা 5টা র্যান্ডম নাম্বার জেনারেট করব এবং এগুলো হচ্ছে স্পেস দিয়ে আমরা সেপারেট করব। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা একটা এন্ডলাইন প্রিন্ট করতে পারি। তো এখন যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে ও আমাকে যেটা করবে, আমরা যে প্রবলেমটা সলভ করতেছি ওই প্রবলেমের ইনপুটগুলো র্যান্ডমলি হচ্ছে জেনারেট করতে পারবে, ওই প্রবলেমের জন্য হচ্ছে র্যান্ডম ইনপুট জেনারেট করতে পারবে। সো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখব যে আমাদের ফার্স্ট যেটা এক লেংথের একটা র্যান্ডম অ্যারে জেনারেট করছে, যেটার ভ্যালু হচ্ছে -10। আমরা এটাকে যদি আবার রান করি, এখানে হচ্ছে 3 লেংথের একটা অ্যারে এবং অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে -1 -1 2। সো এইভাবে যদি আমরা রান করতে থাকি, ডিফারেন্ট টাইমে আমরা হচ্ছে ডিফারেন্ট আউটপুট র্যান্ডমলি হচ্ছে জেনারেটেড ইনপুটগুলো দেখতে পাবো। এইগুলাই হচ্ছে আমাদের প্রোগ্রামের ইনপুট। সো আমরা হচ্ছে জেনারেটরটা লিখে ফেললাম। সো এই জেনারেটর আমাকে আমাদের প্রবলেমের যে ইনপুট, সেই ইনপুট অনুযায়ী র্যান্ডম ইনপুট জেনারেট করতেছে। তো এই ইনপুটটাকে আমাদের কোনো একটা ফাইলে স্টোর করা লাগবে। সো ফাইলে স্টোর করার জন্য আমরা হচ্ছে এই FRE ওপেন যে ফাংশনটা আছে এটা ইউজ করতে পারি এবং এটার মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে ফাইলের যে পাথটা সেটা স্পেসিফাই করে দিলাম যে in.text বা input.text, তোমরা যে কোনো নামেই হচ্ছে ফাইল নেমটা নিতে পারো। সো এই ফাইলের মধ্যে আমাদের এই ইনপুটগুলো জেনারেট করে এই ফাইলের মধ্যে রাখবে এবং এটাকে হচ্ছে আমরা রাইট মোডে ওপেন করতেছি, মানে এই ফাইলে হচ্ছে আমরা রাইট করব এবং স্ট্যান্ডার্ড আউটপুট থেকে যে আউটপুটগুলো জেনারেট হচ্ছে সেইগুলো আমরা এই ফাইলে রাইট করব। সো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি এবং এটাকে যদি এইটাকে কম্পাইল করে যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে in.text নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এই ফাইলের মধ্যে আমাদের এই প্রোগ্রামের আউটপুটগুলো আসতেছে। সো আমরা এখন এই প্রোগ্রামটা যতবারই রান করব ততবারই হচ্ছে এই ফাইলের মধ্যে আমরা ডিফারেন্ট আউটপুট, এই ইনপুটগুলো, র্যান্ডম ইনপুটগুলো এই ফাইলের মধ্যে দেখতে পাবো। তো আমাদের মোটামুটি অর্ধেক কাজ বা মোটামুটি আমাদের 90% কাজ কিন্তু শেষ। যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকচুয়াল যে সলিউশন আমরা যেটা ডিবাগ করব ওইটাকে হচ্ছে সলিউশনটা লেখা এবং ওইটাকে হচ্ছে আমাদের অবশ্যই বিল্ড করে নিতে হবে। তারপর হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন লিখে সেটাকেও বিল্ড করে নিতে হবে বা কম্পাইল করে নিতে হবে। এরপর একটা জেনারেটর লিখে সেই জেনারেটরটাকে আমরা কম্পাইল করে নিব, বিল্ড করে নিব। এরপরে হচ্ছে আমাদের এখন একটা স্ক্রিপ্ট লাগবে, যে স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের এই র্যান্ডমলি টেস্ট কেস জেনারেট করে সেই টেস্ট কেসের জন্য এ এবং বি যে দুইটা সলিউশন আমরা লিখলাম সেই দুইটাকে রান করে আউটপুটগুলোকে কম্পেয়ার করে দেখবে। সো এই যে স্ক্রিপ্টটা, এটার জন্য আমরা একটা ব্যাশ স্ক্রিপ্ট লিখি। সো লিনাক্স বেসড যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেখানে হচ্ছে আমরা ব্যাশ স্ক্রিপ্টগুলো হচ্ছে টার্মিনালে খুব সহজেই রান করতে পারি। সো এটার জন্য আমরা আমি যে স্ক্রিপ্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটা। সো এখানে আমাদের এই যে ফাইলটা, এটা হচ্ছে আমাদের যে জেনারেটর ফাইল যেটা এখানে তৈরি হয়েছে। আমরা যদি দেখি এই জেনারেটর ফাইলটাকে যখন আমরা বিল্ড করছি তখন এই যে GEN এই ফাইলটা তৈরি হয়েছে। এইখানে হচ্ছে আমাদের ইনপুট ফাইলটা, যেখানে হচ্ছে আমাদের জেনারেটর ফাইল, যেটা হচ্ছে আমাদের আউটপুটগুলো জেনারেট করে যে ফাইলের মধ্যে রাখতেছে in.text সেটা। এরপরে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের ./s ./z এই দুইটা জায়গায় আমাদের হচ্ছে দুইটা সলিউশন। আমাদের একটা সলিউশন ছিল হচ্ছে a, তাহলে আমরা এখানে দিব ./a, আর একটা সলিউশন ছিল b.cpp, সো এখানে আমরা দিব ./b। তো এখন এই প্রোগ্রামটা যেটা করবে, ও হচ্ছে আমাদের যে জেনারেটর ফাইলটা আছে সেইখান থেকে সেইটাকে রান করবে, করলে সেই জেনারেটর ফাইলটা হচ্ছে এই in.text এখানে হচ্ছে রাইট করবে এবং আমরা হচ্ছে এই যে দুইটা সলিউশন লিখলাম এই দুইটাকে রান করে র্যান্ডমলি হচ্ছে এই টেস্ট কেসের উপর রান করে আমরা এখানে কম্পেয়ার করে দেখবে এবং যখনই মিসম্যাচ পাবে দুইটার মধ্যে তখনই হচ্ছে ও ব্রেক করবে। সো আমরা এটাকে ব্যাশ স্ক্রিপ্টটাকে হচ্ছে সেভ করলাম। এখন আমরা এই ব্যাশ স্ক্রিপ্টটাকে রান করবো। আচ্ছা, ব্যাশ স্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের ফাইল নেম তোমরা যে কোনো কিছু দিতে পারো, বাট এক্সটেনশনটা হবে, যেহেতু এটা একটা ব্যাশ স্ক্রিপ্ট, এক্সটেনশনটা হবে হচ্ছে .sh। সো আমি এখানে স্ক্রিপ্টটার নাম checker.sh নামে এটাকে সেভ করছি। তো এখন আমরা টার্মিনাল যদি ওপেন করি এবং এখানে যদি আমরা এই ব্যাশ স্ক্রিপ্টটাকে রান করি, ব্যাশ checker.sh এই কমান্ড দিয়ে আমরা হচ্ছে এটাকে রান করবো, ব্যাশ দিয়ে, তারপর হচ্ছে আমাদের ব্যাশ স্ক্রিপ্টের যে ফাইল নেম সেটা। সো এটাকে যদি আমরা এখন দেখি, তাহলে দেখলাম যে আমাদের এখানে হচ্ছে টোটাল 6টা টেস্ট কেজে রান হয়েছে। 5টা টেস্ট কেস নর্মালি হচ্ছে পাস করছে, এখানে কোনো মিসম্যাচ পায় নাই।
বাট 6 নাম্বার যে টেস্ট কেস এইখানে আমরা দেখতেছি যে প্রোগ্রামটা থেমে গেছে, স্ক্রিপ্টটা থেমে গেছে। তার মানে আমাদের এমন কোনো একটা ইনপুট জেনারেট হয়েছে যে ইনপুটের জন্য আউটপুটটা দুইটা প্রবলেমের মধ্যে ম্যাচ করে নাই। আমরা যদি এখন in.txt এই ফাইলটাকে ওপেন করি তাহলে দেখব আমরা একটা ইনপুট এখানে পাইলাম। এটাকে যদি আমরা এখন দুইটা টেস্ট কেসের মধ্যে রান করি, ফার্স্টে আমরা ব্রুট ফোর্স সলিউশনটাতে রান করলাম। সো এখানে হচ্ছে আমরা আউটপুট পাইলাম 1, আর আমাদের সলিউশনে যদি রান করি এটা, তাহলে আউটপুট পাবো হচ্ছে 0। তার মানে আমরা কোন টেস্ট কেসের জন্য আমাদের মানে রং অ্যান্সার আসতেছে এরকম একটা টেস্ট কেস কিন্তু আমরা র্যান্ডমলি মানে র্যান্ডমলি টেস্ট কেস জেনারেট করে একটা এরকম একটা টেস্ট কেস কিন্তু খুঁজে বের করলাম। তো অ্যাকচুয়াল প্রবলেম অনেক সময় হচ্ছে এখানে আমরা খুবই কমন একটা ভুল করছি দেখে হয়তো খুব সহজে সলিউশনটা বের হয়েছে। অনেক সময় দেখা যাবে তোমার এরকম এখানে যেমন ছয়বার রান করেই হচ্ছে স্ক্রিপ্টটা 6টা ইটারেশনের মধ্যে হচ্ছে এই বাগটাকে হচ্ছে ফিগার আউট করতে পারছে, বা এরকম একটা মানে এইখানে এই কেসে মানে এই সলিউশন ফেল করে এরকম একটা ইনপুট জেনারেট করতে পারছে। হয়তো অনেক সময় এটা 100, 200, 500, 1000টা টেস্টে রান হওয়ার পরে তারপরে এরকম আউটপুট মানে মিসম্যাচ হবে এরকম টেস্ট কেস হচ্ছে জেনারেট করতে পারবো। সো আমরা এটাকে যদি আবার রান করে দেখি, তো এখন দেখতেছি যে আমাদের মোটামুটি 58 বার বা 59 নাম্বার যে টেস্ট কেস যেটা বা 59 বার রান হওয়ার পরে দেন হচ্ছে আমাদের এই দুইটা ডিফারেন্ট আউটপুট আসে এরকম একটা টেস্ট কেস জেনারেট করছে। সো আমরা এটাও যদি রান করে দেখি, সো একটার জন্য 0 আসতেছে আর একটার জন্য আমাদের আউটপুট আসতেছে 1। সো আমরা এইভাবে র্যান্ডম টেস্ট কেস জেনারেট করতে পারি। এবং আমরা হচ্ছে যখন এই টেস্ট কেসগুলো জেনারেট করবো ট্রাই করবো ফার্স্ট হচ্ছে ছোটো টেস্ট কেস জেনারেট করা। যেমন আমি এখানে কিন্তু এনের ভ্যালু নিছিলাম 1 থেকে 5-এর মধ্যে, খুব ছোটো অ্যারে। সো আস্তে আস্তে হচ্ছে এটাকে যদি ছোটো টেস্ট কেসগুলো পাস করতেছে সবই, আমরা এরকম কোনো ফুল আউটপুট দেয় এরকম কোনো ইনপুট খুঁজে পাচ্ছি না, এক্ষেত্রে আমরা আস্তে আস্তে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে বিভিন্ন ভ্যালু নিয়ে বা এই রেঞ্জটাকেও বাড়াইতে পারি, বাড়ায় চেক করে দেখতে পারি। যেমন আমি যদি এইখানে এই রেঞ্জটা -200 না দিয়ে, সরি -20 থেকে +20 না দিয়ে -200 থেকে +200 দিয়ে, এটা দেখা যাবে যে আমাদের এই ইনপুটটা খুঁজে বের করতে আরও অনেক সময় বেশি লাগতে পারে এভারেজে। আবার এই রেঞ্জটাকে যদি আমি আরও কমায় নিয়ে আসি, হয়তো আরও সরি সো এটাকে বিল্ড করা লাগবে। প্রত্যেকবার আমি যখন এটাকে চেঞ্জ করতেছি এই ফাইলটাকে হচ্ছে অবশ্যই বিল্ড করা লাগবে, আমি বিল্ড করতে ভুলে গেছি। সো আমি যদি এই রেঞ্জটাকে কমায় দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেক দ্রুত ফিগার আউট করতে পারতেছে একটা ইনপুট। সো এটা আসলে কোন প্রবলেমের ক্ষেত্রে মানে বিভিন্নভাবে এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমাদের রান করে দেখতে হবে, স্ক্রিপ্ট রান করে, যে কোন টেস্টের জন্য আসলে রং অ্যান্সার প্রডিউস হয়। সো আমরা এখন যদি দেখি মোটামুটি 1-2টা ইটারেশনের মধ্যেই আমরা হচ্ছে খুঁজে পাবো। আবার এই রেঞ্জটাকে যদি বাড়াই তাহলে দেখা যাবে যে আমরা এটাকে টেস্ট কেস যেগুলার জন্য রং অ্যান্সার আসতেছে এরকম টেস্ট কেস জেনারেট হইতে অনেক বেশি টাইম লাগবে, কারণ হচ্ছে এখানে ভ্যালুগুলো বেশি স্ক্যাটার্ড। আর আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে যে যদি আমাদের অ্যারেতে এমন কোনো প্রিফিক্স থাকে যে প্রিফিক্সের সাম অফ এলিমেন্টস হচ্ছে 0, তখনই হচ্ছে আমাদের সলিউশনটা কাজ করবে না। সো দ্যাটস ওয়াই ভ্যালু রেঞ্জ যখন আমি এখানে বাড়াইতেছি তখন হয়তো ওই প্রবাবিলিটিটা অনেক মানে ওই রকম ওই রকম টেস্ট কেস জেনারেট হওয়ার র্যান্ডমলি প্রবাবিলিটিটা অনেক কমে যাচ্ছে। সো এক্ষেত্রে হয়তো আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগতে পারে। সো তোমরা বিভিন্নভাবে এই ইনপুট ভ্যালুগুলোকে বা জেনারেটরের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়ে এটাকে রান করে দেখতে পারো যে কোন ভ্যালু বা কীভাবে দিয়ে তোমরা সহজে হচ্ছে ইনপুটটাকে ফিগার আউট করতে পারো। সো এটা হয়তো অনেকক্ষণ ধরেই চলতে থাকবে। সো আমরা এখানে ভ্যালুগুলোকে আর একটু ছোট ভ্যালু নিই। হোপফুলি এখন মোটামুটি 200-300 ইটারেশনের মধ্যে আমাদের মাত্র 15টা ইটারেশনেই হচ্ছে খুঁজে বের করছে। ওকে, সো দ্যাটস গুড। তো এখন আমরা ইনপুট বের করলাম, ইনপুটে এখন
ইনপুট অ্যানালাইসিস করে আমরা এখন আমাদের সলিউশনটাকে ডিবাগ করতে পারি, যেহেতু আমরা জানি এই ইনপুটের জন্য আমাদের সলিউশনটা রং আউটপুট দিচ্ছে। তো এটা হচ্ছে একেবারে বেসিক কিভাবে আমরা স্ট্রেস টেস্টিং করে প্রবলেমের জন্য ইনপুট জেনারেট করব, যে ইনপুটের জন্য আমাদের সলিউশন রং আউটপুট দেয়। এখন বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমাদের মেইনলি তাহলে প্রথমত আমাদের দেখা লাগবে যে সলিউশনটা আমরা লিখতেছি ওইটার সাথে আমরা অ্যাকচুয়াল যে সলিউশনটা মানে ব্রুট ফোর্স যে সলিউশনটা, সেই সলিউশনটা লেখা যদি অনেক ইজিয়ার হয়, আমরা সহজেই যদি ব্রুট ফোর্স সলিউশনটা লিখতে পারি, তাইলে কেবল আমরা এই স্ট্রেস টেস্টিংয়ের সুবিধাটা কাজে লাগাইতে পারি। তো এখন আমাদের বিভিন্ন টাইপ প্রবলেমে বিভিন্ন টাইপের ইনপুট জেনারেট করা লাগতে পারে। ফর এক্সাম্পল হয়তো তোমাকে তুমি যে প্রবলেমটা সলভ করতেছো ওইখানে হয়তো তোমাকে ইনপুটে কোনো একটা পারমুটেশন দেওয়া থাকবে। সো এখন যদি তোমাকে পারমুটেশন দেয়, তুমি পারমুটেশন তাহলে তোমাকে টেস্ট কেজে এমনভাবে জেনারেট করতে হবে যাতে টেস্ট কেজে হচ্ছে তোমাকে ইনপুটে পারমুটেশন দেয়, বা টেস্ট জেনারেটর হচ্ছে পারমুটেশন জেনারেট করে। তো এখন আমরা পারমুটেশন কীভাবে জেনারেট করতে পারি সেটা একটু দেখার ট্রাই করি। ফার্স্ট অফ অল আমরা ধরলাম যে এন লেংথের পারমুটেশন জেনারেট করবে, সো আমরা হচ্ছে এনকে আউটপুট দিলাম। এখন আমরা পারমুটেশন জেনারেট করার জন্য একটা ভেক্টর নিতে পারি। এই ভেক্টরের মধ্যে আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলো এলিমেন্টকে পুশ করতে পারি। সো আমাদের একটা ভেক্টর আছে, ভেক্টরের মধ্যে 1 থেকে n পর্যন্ত সবগুলো এলিমেন্ট আছে সিরিয়াল। সো আমরা এটাকে র্যান্ডমলি এখন শাফল করতে পারি। সো র্যান্ডমলি শাফল করলে আমরা এটার পারমুটেশন পেয়ে যাব। সো শাফল করার জন্য আমাদের শাফল একটা ফাংশন আছে। সো এই ফাংশনটার মধ্যে আমরা স্পেসিফাই করে দেই হচ্ছে বিগিন পয়েন্টারটা, যেখান থেকে হচ্ছে আমাদের শাফলিংটা শুরু হবে, এন্ড পয়েন্টারটা, সো ভি ডট বিগিন ভি ডট এন্ড, সর্টিংয়ের মধ্যে অনেকটা, এবং কোন মেথডে হচ্ছে আমরা এটাকে শাফলিং করতেছি আমরা এখানে প্যারামিটার হিসেবে। তোমরা যদি আমার এই র্যান্ডম নাম্বার জেনারেটর ফাংশনটা ইউজ করো সেক্ষেত্রে তোমরা RNG এইটাকে হচ্ছে থার্ড প্যারামিটার হিসেবে পাস করে দিবা। এখন যদি আমরা এই ভেক্টরের এলিমেন্টগুলোকে আউটপুট দিই, তাহলে দেখবো যে আমাদের ওই ভেক্টরটাই হচ্ছে র্যান্ডম অর্ডারে, ভেক্টরের এলিমেন্টগুলো র্যান্ডম অর্ডারে শাফল হয়ে দেন এখানে হচ্ছে একটা পারমুটেশন প্রডিউস করে সেইটাকে আউটপুট দিচ্ছে। সো আমরা এখন যদি এই যে কোডটা আছে এটাকে রান করি, তাহলে দেখবো যে আমাদের এখানে 5 লেংথের একটা পারমুটেশন জেনারেট করছে, এটা 2 লেংথের। আমরা এখানে যদি n এর ভ্যালু 1 থেকে 5 না নিয়ে 1 থেকে 10 নিই, তাহলে তা আমরা 1 থেকে 10 রেঞ্জের মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে তত লেংথের হচ্ছে পারমুটেশন জেনারেট করবে। যেমন এখানে হচ্ছে 9 লেংথের একটা পারমুটেশন জেনারেট করছে। ওকে, তো এটা গেল হচ্ছে পারমুটেশন কীভাবে আমরা জেনারেট করব। অনেক প্রবলেমের ক্ষেত্রে আমাদের ইনপুটে হয়তো তোমার রিয়েল নাম্বার থাকতে পারে। সো রিয়েল নাম্বার জেনারেট করার জন্য আমরা এই সেম ফাংশন ইউজ করতে পারি একটু মডিফাই করে। আমরা হচ্ছে এটাকে একটু কমেন্ট আউট করি। আমাদের এখানে টাইপটা হচ্ছে লং না নিয়ে আমরা ডাবল টাইপ নিতে পারি, এবং প্যারামিটার দুইটাও হচ্ছে ডাবল টাইপের দিতে পারি। এইখানে হচ্ছে আমাদের লং আছে, এটাকেও আমরা ডাবল করতে পারি। আর এইখানে যে ইউনিফর্ম ইন্ট ডিস্ট্রিবিউশন আছে এটাকে আমরা ইউনিফর্ম রিয়েল ডিস্ট্রিবিউশন যদি করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের হচ্ছে এল থেকে আর রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম রিয়েল নাম্বার জেনারেট করার ফাংশন। সো আমরা হচ্ছে এখন ফাইলে আউটপুট দেওয়া এটাকে আপাতত অফ করে দিই, আমরা কনসোলেই হচ্ছে আউটপুট দিব। সো আমরা একটা র্যান্ডম রিয়েল নাম্বার এখন জেনারেট করব, যেটা হচ্ছে ধরলাম যে -100 থেকে +100 এর মধ্যে। সো আমরা এটাকে যদি এখন রান করি, তাহলে -100 থেকে +100 এর মধ্যে একটা র্যান্ডম রিয়েল ভ্যালু আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে -20.7149। সো আমরা যতবার এটাকে রান করব ততবারই হচ্ছে বিভিন্ন র্যান্ডম নাম্বার দেখতে পাবো। সো এটা হচ্ছে র্যান্ডম রিয়েল নাম্বার জেনারেট করার জন্য। এখন তোমার হয়তো হচ্ছে প্রবলেমে স্ট্রিং থাকতে পারে, তো তাহলে তুমি র্যান্ডম স্ট্রিং কীভাবে জেনারেট করবা? তো র্যান্ডম স্ট্রিং জেনারেট করার জন্য আমরা তাহলে কি করতে পারি, যে প্রথমত ধরো আমাদের স্ট্রিংয়ের মধ্যে এ থেকে জেড পর্যন্ত ধরলাম আমরা লোয়ার কেস ক্যারেক্টারগুলাই থাকতে পারে স্ট্রিংয়ে। তো আমরা ধরো স্ট্রিংয়ের লেংথ, ধরো ফার্স্ট লাইনে হচ্ছে স্ট্রিংয়ের লেংথ থাকবে n। সো এনের জন্য তো আমরা একটা ধরলাম যে লেংথটা হচ্ছে 5 থেকে 10 লেংথের মধ্যে আমরা জেনারেট করবো স্ট্রিংয়ের লেংথটা। সো 5 থেকে 10-এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করলাম, এটা হচ্ছে স্ট্রিংয়ের লেংথ। এটাকে ধরলাম আমরা আউটপুট দিলাম। এখন হচ্ছে আমরা
স্ট্রিংটা জেনারেট করব। তার মানে এনটা র্যান্ডম ক্যারেক্টার আমার জেনারেট করা লাগবে। সো এনটা র্যান্ডম ক্যারেক্টার জেনারেট করার জন্য আমরা 1 থেকে n এর উপর লুপ চালাইতে পারি, দেন প্রত্যেকটা ইটারেশনে আমরা একটা র্যান্ডম ক্যারেক্টার জেনারেট করতে পারি। সো আমরা এটার জন্য একটা ক্যারেক্টার নিলাম সি। সি সমান হচ্ছে আমরা এ থেকে এর সাথে আমরা 0 থেকে 25 পর্যন্ত যে কোনো র্যান্ডম নাম্বার যদি অ্যাড করি তাইলে সেটাও একটা এ থেকে জেড এর মধ্যে একটা র্যান্ডম ক্যারেক্টার পাবো। সো আমরা এখানে তাইলে 0 থেকে 25 এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে সেটা এর সাথে যোগ করলাম, করে সেটাকে হচ্ছে আমরা আউটপুট দিলাম। সবশেষে আমরা এন্ড লাইন প্রিন্ট করলাম। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা একটা র্যান্ডম স্ট্রিং দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে আমরা একটা র্যান্ডম লেংথ n জেনারেট করতেছি, দেন সেই n লেংথের একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করতেছি এখানে। সো আমরা যদি এখন দেখি 9 লেংথের একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট হয়েছে, এরপর হচ্ছে 10 লেংথের, 8 লেংথের। সো আমরা এখন র্যান্ডম স্ট্রিং জেনারেট করা শিখলাম। আমাদের যদি বলে যে স্ট্রিংটা হচ্ছে বাইনারি স্ট্রিং হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা 0 বা 1 এর মধ্যে যে কোনো একটা ইন্টিজার দিয়ে করতে পারতাম। যদি আমাদেরকে বলে যে স্ট্রিংয়ের মধ্যে যে স্পেসিফিক কিছু ক্যারেক্টার থাকতে পারে, বললাম যে স্ট্রিংয়ের মধ্যে পি থাকতে পারবে, কিউ থাকতে পারবে, এক্স থাকতে পারবে, আর জেড থাকতে পারবে। ধরলাম যে এই 4টা ক্যারেক্টারের মধ্যেই যে কোনো একটা, মানে এই 4টা ক্যারেক্টার দিয়েই হচ্ছে র্যান্ডম স্ট্রিংটা হইতে হবে, অন্য কোনো ক্যারেক্টার হইলে হবে না। এক্ষেত্রে আমরা এটা কীভাবেই করতে পারতাম, আমরা হচ্ছে এই ভেক্টরের মধ্যে টোটাল 4টা এলিমেন্ট আছে, তার মানে আমরা 0 থেকে 3 মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতাম, মানে একটা র্যান্ডম ইন্ডেক্স চুজ করতাম এই ভেক্টরের। ওকে, সো আমরা যেটা করতে পারি এখানে, এই ভেক্টর এক্স এইটার একটা র্যান্ডম ইন্ডেক্স আমরা নিব। সো ইন্ডেক্স হচ্ছে 0 থেকে এক্স ডট সাইজ -1 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে সেইটাকে আমরা ইন্ডেক্স হিসেবে এক্স এর মধ্যে অ্যাক্সেস করতেছি। সো এখন যদি দেখি তাহলে আমাদের র্যান্ডম যে স্ট্রিংটা জেনারেট হবে সেখানে হচ্ছে পি কিউ এক্স জেড শুধুমাত্র এই ক্যারেক্টারগুলোই থাকবে। সো এইভাবে কিন্তু আমরা স্পেসিফিক কোনো একটা সেট অফ ক্যারেক্টার্স থেকে র্যান্ডম চুজ করতে পারি। এবার অনেক প্রবলেমে আমাদের হচ্ছে ট্রি, গ্রাফ এগুলো নিয়েও কাজ করা লাগতে পারে। তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা র্যান্ডম ট্রি আমরা জেনারেট করতে পারি। তো ট্রি জেনারেট করার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা 1 থেকে n এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার নিয়ে সেটাকে ট্রি রুট বলতে পারি। দেন সেই রুটের সাথে আমরা কি করতে পারি, সেই রুটের সাথে আমরা আরেকটা র্যান্ডম নাম্বার নিয়ে বা র্যান্ডম নোড নিয়ে সেটাকে হচ্ছে কানেক্ট করতে পারি। দেন আমি হচ্ছে একটু এখানে করি। ফার্স্ট অফ অল আমাদের ধরলাম যে নাম্বারগুলা আছে এমন, ফার্স্ট অফ অল আমাদের ট্রিতে ধরলাম এনটা নোড থাকবে, ধরলাম 1 2 3 4 5, ধরলাম 5টা নোডই থাকবে ট্রিতে। সো আমরা যেটা করতে পারি যে এর মধ্যে এইটাকে হচ্ছে র্যান্ডমলি শাফল করতে পারি, মানে এটা একটা পারমুটেশন বানাইতে পারি। ধরলাম যে পারমুটেশনটা হচ্ছে 2 4 5 1 3। সো এই পারমুটেশনে আমরা এখন যেটা করব যে 1 নাম্বার যে নোড সেটাকে আমরা রুট বলবো। সো আমরা ধরলাম এখন ট্রিতে রুট হচ্ছে 2। সো ফার্স্ট যে নোডটা এটাকে আমরা রুট ধরলাম। তারপর নেক্সট যে নোডটা এটা হচ্ছে 4। সো 4কে আমরা কি করব, আমাদের ট্রিতে অলরেডি যে নোডগুলো আছে সেই নোডের সাথে হচ্ছে আমরা তার কোনো একটা নোডের সাথে আমরা 4কে কানেক্ট করে দিব। সো ধরলাম যে এই 4 হচ্ছে আমাদের, এই যে একটাই মাত্র নোড আছে আমার এখন ট্রিতে 4, তাইলে এই 4কে আমার এই 2 এর সাথেই কানেক্ট করা লাগবে। সো আমরা হচ্ছে ধরলাম যে ট্রিতে একটা এজ হচ্ছে 2 থেকে 4। এরপরের আছে হচ্ছে 5। তো এই 5কে আমরা এই ট্রির এক্সিস্টিং, এই ট্রিতে আমার এখন 2 4 এই দুইটা নোড আছে 2 4। সো এই দুইটা নোডের যে কোনো একটা নোডের সাথে কিন্তু আমি এই 5কে কানেক্ট করতে পারি, 2 এর সাথেও কানেক্ট করতে পারি, 4 এর সাথেও কানেক্ট করতে পারি। সো এই দুইটার মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা নোড চুজ করে তার সাথে আমি 5কে কানেক্ট করবো। ধরলাম যে আমরা 5কে যে নোডের সাথে কানেক্ট করছি র্যান্ডমলি হচ্ছে 2কে চুজ করে 2কে 5 এর সাথে কানেক্ট করছি। সো তাইলে এখন 2 এর সাথে 5 কানেক্টেড হয়ে গেল। তাহলে আমার ট্রিতে এখন 2 4 5 এই তিনটা নোড আছে। নেক্সট যে নোডটা আমরা এখান থেকে পাচ্ছি
এই পারমুটেশন থেকে, সেটা হচ্ছে অন। সো অনকে তাইলে আমি কি করতে পারি, 2, 4, 5 এদের মধ্যে যে কোনো একটা নোডের সাথে র্যান্ডমলি কানেক্ট করতে পারি। সো ধরলাম র্যান্ডমলি আমরা 4কে চুজ করছি এবং 4-এর সাথে আমরা অনকে কানেক্ট করছি। তো এখন হচ্ছে আমাদের ট্রিতে 2, 4, 5, 1 এই 4টা নোড আছে। সো নেক্সট যেটা সেটা হচ্ছে 3। সো 3কে আমরা এই 4টার মধ্যে যে কোনো একটা র্যান্ডম নোডের সাথে র্যান্ডমলি চুজ করে যে কোনো একটা নোডের সাথে কানেক্ট করতে পারি। সো লেটসে আমরা 3কে কানেক্ট করলাম হচ্ছে 5-এর সাথে, তাহলে 5-এর সাথে 3 কানেক্ট হয়ে গেল। সো এই যেটা পাইলাম আমরা, এটাও কিন্তু একটা ট্রি। সো ট্রিটাকে আমরা কিভাবে ইনশিওর করতেছি, প্রত্যেকটার মানে নোডগুলোকে আমরা র্যান্ডমলি শাফল করে নিলাম, নিয়ে একটা একটা করে নোড নিব, নিয়ে আমরা সেটাকে ট্রিতে ইনক্লুড করব। তো ট্রিতে এক্সিস্টিং যে নোডগুলো আছে তাদের মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা নোড চুজ করে তার সাথে আমি কারেন্ট নোডটাকে কানেক্ট করে দিব। সো এইভাবে করে আমরা কিন্তু র্যান্ডম ট্রি জেনারেট করতে পারি। তো এটার জন্য তাহলে আমরা ফার্স্ট অফ অল এন নিলাম। এখন হচ্ছে আমাদের নোটগুলাকে নেওয়া লাগবে। সো আমরা একটা ভেক্টরের মধ্যে মানে নোটগুলার একটা পারমুটেশন জেনারেট করা লাগবে। সো একটা ভেক্টরের মধ্যে 1 থেকে n পর্যন্ত সবগুলা নোটকে রাখবো। ওকে, সো এখন আমরা এটাকে শাফল করে ফেলবো। সো এটাকে র্যান্ডমলি শাফল করে ফেললাম। এখন আমাদের এই শাফল যে ভেক্টর, এটার প্রথম যে নোডটা আছে সেটা হচ্ছে আমার রুট নোড। সো পরের প্রত্যেকটা নোডের জন্য আমার ওই নোডের সাথে তার আগের যে কোনো একটা র্যান্ডম নোডকে আমরা কানেক্ট করে দিব। সো আমরা ইন্ডেক্স 0 থেকে ইটারেট না করে 1 থেকে ইটারেট করবো, কারণ ইন্ডেক্স 0 যে নোডটা সেটা হচ্ছে রুট নোড। সো এখন আমরা র্যান্ডমলি যে কোনো একটা ইন্ডেক্স চুজ করব। আমরা হচ্ছে i নাম্বার ইন্ডেক্সে আছি, র্যান্ডমলি যে কোনো একটা ইন্ডেক্স চুজ করব 0 থেকে i-1 এর মধ্যে। সো 0 থেকে i-1 এর মধ্যে আমি একটা র্যান্ডম ইন্ডেক্স চুজ করলাম। তাহলে আমাদের যে এজটা হবে সেই এজটা হবে হচ্ছে ভি ইন্ডেক্স, মানে ওই ইন্ডেক্সে যে নোটটা আছে সেইটার সাথে আমার vi। সো আমাদের ট্রিতে তাহলে আমরা কি করতেছি, ভি ইন্ডেক্সের সাথে vi-কে কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারি পি ইন্ডেক্স আর vi, প্রত্যেকটা এজ আমরা এখানে প্রিন্ট করলাম। তো এখন যদি আমরা এটাকে রান করে দেখি তাহলে হচ্ছে আমরা অলওয়েজ একটা র্যান্ডম ট্রি জেনারেট করতে পারবো এখান থেকে। সো আমরা যদি হচ্ছে তোমার গ্রাফ ভিজুয়ালাইজার দিয়ে দেখি তাহলে প্রত্যেকটা ট্রি কিন্তু আমরা এখানে সিমুলেট করে দেখতে পারবো। যেমন আমাদের এখানে 10টা নোডের একটা ট্রি জেনারেট হয়েছে, আমরা এই ডাটাটাকে নিয়ে এখানে দিতে পারি। আমাদের এখানে টোটাল 10টা নোড আছে, তো এটা কিন্তু আমাদের একটা ট্রি। সো আমরা যদি এটাকে র্যান্ডম যে কোনো টেস্ট কেজি হচ্ছে এখান দিয়ে জেনারেট করি, অলওয়েজ কিন্তু আমরা একটা করে ট্রি পাবো। সো এটাও কিন্তু একটা ট্রি। ওকে, সো এইভাবে আমরা ট্রি জেনারেট করতে পারি। এবং একইভাবে হচ্ছে আমরা চাইলে যে কোনো গ্রাফ যদি আমাদের মানে র্যান্ডম যে কোনো গ্রাফ যদি প্রিন্ট করা লাগে তাহলে তো আমরা র্যান্ডমলি এন নাম্বার অফ নোড এবং নাম্বার অফ এজ জেনারেট করতে পারি। দেন প্রত্যেকটা এজের জন্য র্যান্ডমলি 2টা করে নোড আমরা চুজ করে দেন তাদেরকে কানেক্ট করে একটা গ্রাফ বানাইতে পারি। এখন যদি তোমাকে বলে, সো এক্ষেত্রে আমরা যখন র্যান্ডমলি 2টা নোড নিয়ে তাদের মাঝে এজ দিচ্ছি, সেম এজ কিন্তু মাল্টিপল টাইমসও আসতে পারে। যেহেতু আমরা ধরলাম যে 1 আর 5-এর মধ্যে একটা এজ দিলাম, সো পরের কোনো একটা ইটারেশনে কিন্তু 1 আর 5-এর মধ্যে এজ আসতে পারে। সো তোমার যদি মাল্টিপল এজ অ্যালাউ না করতে চাও 2টা নোডের মাঝে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এজগুলা ট্র্যাক রাখতে পারি যে কোন এজগুলা অলরেডি আমরা হচ্ছে ইউজ করে ফেলছি। যেমন ধরো আমরা হচ্ছে এখন একটা গ্রাফ জেনারেট করব। সো এখানে এন হচ্ছে আমার কতগুলা নোড আছে সেইটা, আর আমরা ধরলাম এই গ্রাফে আমরা এনটা নোড আর এমটা এজের মধ্যে হচ্ছে
এনটা নোড আর এমটা এজের একটা গ্রাফ তৈরি করব। তো র্যান্ডম একটা গ্রাফ, সো এটার জন্য আমরা নাম্বার অফ নোড এন কে আগে র্যান্ডমলি এন কে ডিফাইন করলাম, তো এখন হচ্ছে আমরা এম কেই করব। সো আমরা এম কে নিব হচ্ছে 1 থেকে, সো একটা গ্রাফে মানে দুইটা নোডের মাঝে মাল্টিপল নোড এজ যদি আমরা অ্যালাউ না করি, সেক্ষেত্রে টোটাল অ্যাটমোস্ট কয়টা এজ থাকতে পারে। সো আমরা এনটা নোড যদি হয় তাহলে NC2 বা হ্যাঁ এনটা থেকে দুইটা করে নোড কতভাবে চুজ করা যায়। সো NC2 তার মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। আমরা হচ্ছে এর থেকে যে আপার যে লিমিট সেটার থেকে দুই একটা কম নিতে পারি, তো এটা মাইনাস অন ধরলাম আমরা যে এতগুলো এজ নিব গ্রাফে। সো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা সেট মেনটেন করব, যে সেটের মধ্যে আমরা রাখবো হচ্ছে যে যেসব নোডের মাঝে আমরা এজ কানেক্ট করছি, মানে আমরা চাচ্ছি এখন যে সেম এজ যাতে মাল্টিপল টাইমস না আসে গ্রাফে, সো সেটা এনশিওর করতে যাচ্ছি র্যান্ডম গ্রাফে। তো আমরা একটা পেয়ার নিলাম, পেয়ারের মধ্যে আমরা হচ্ছে যে দুইটা নোডের মাঝে এজ আছে সেই দুইটা নোডকে পেয়ার করে আমরা এই সেটের মধ্যে রাখবো, এবং যখনই আমরা একটা এজ জেনারেট করব তখনই হচ্ছে আমরা এই সেটের মধ্যে সেটাকে পুশ করব। সো ডুপ্লিকেট এজ যদি আমরা সেটের মধ্যে পুশ করি তাইলে সেগুলো হচ্ছে একটা এজ হিসেবেই থাকবে। তো এখন যতক্ষণ পর্যন্ত সেটের সাইজটা এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা র্যান্ডম এজ জেনারেট করব দুইটা নোড চুজ করে। সো একটা নোড ধরলাম ইউ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে 1 থেকে n এর মধ্যে, আরেকটা নোড হচ্ছে ভি, যেটাকেও আমরা 1 থেকে n এর মধ্যে জেনারেট করব। তো এখন এমন একটা কেস হইতে পারে যে ইউ আর ভি সমান, এক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ভ্যালিড এজ না, এক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারি। আর আদারওয়াইজ আমরা হচ্ছে সেটের মধ্যে ইনসার্ট করতে পারি ইউভি এর যে পেয়ার আছে সেটা। তো এখানে হচ্ছে র্যান্ডমলি দুইটা করে নোট চুজ করে তাদের মাঝে এজ দিয়ে সেটাকে আমাদের সেটের মধ্যে ইনসার্ট করতেছে, যতক্ষণ পর্যন্ত সেটের সাইজ এম এর থেকে ছোট থাকতেছে এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে। তো এখন এখানে একটা প্রবলেম আছে, যদি ধরো তোমার ইউ এর ভ্যালু হচ্ছে 1, ভি এর ভ্যালু হচ্ছে 3, সো এটা একটা এজ, আবার ইউ এর ভ্যালু যদি 3 হয়, ভি এর ভ্যালু যদি 1 হয়, এটা আরেকটা এজ, দুইটা কিন্তু সেটের মধ্যে দুইটা ডিফারেন্ট এজ হিসেবে কানেক্ট মানে হবে, বাট আমরা এই দুইটাকে সেম এজ হিসেবে চাই। সো এই জন্য আমরা যেটা করতে পারি অলওয়েজ হচ্ছে ইউভি যে দুইটা নাম্বার এটাকে পেয়ারের মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে ছোট নাম্বারকে সেকেন্ড এলিমেন্ট হিসেবে বড় নাম্বারকে রাখতে পারি। সো আমরা এখানে এভাবে রাখতে পারি, ফার্স্টটা হচ্ছে ইউআর ভি এর মধ্যে যে ছোট সেইটা, আর সেকেন্ড যে ভ্যালুটা পেয়ারের সেটা হচ্ছে ইউআর ভি এর মধ্যে যে বড় সেইটা। এখন কিন্তু আমার অলওয়েজ সেম এজগুলাকে আইডেন্টিফাই করতে পারবে। এখন হচ্ছে আমাদের এজগুলা জেনারেট করা হয়ে গেলে আমরা এজগুলাকে প্রিন্ট করতে পারি সেটের মধ্যেই ডাইরেক্ট করে। ও আর এখানে আমার এন এম এই দুইটা ভ্যালু আমরা প্রিন্ট করি, যে ফার্স্ট লাইনে আমাদের প্রিন্ট করবে হচ্ছে কতগুলা নোড এবং কতগুলা এজ আছে, পরে এমটা লাইনে আমাদের প্রিন্ট করবে হচ্ছে এজগুলা। ওকে, তো আমরা এখন এটাকে যদি রান করি তাহলে দেখলাম আমরা যে 9টা নোট 33টা এজের একটা গ্রাফ কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। সেভাবে করে কিন্তু আমরা র্যান্ডম গ্রাফ করতে পারি। ওকে, সো এটা আসলে কিভাবে তুমি জেনারেট করবা টেস্ট কেস, এটা ডিপেন্ড করে যে তোমার প্রবলেমের ইনপুটের উপর। তো এখানে হচ্ছে আমি কত কিছু কমন সিনারিও কভার করার ট্রাই করছি, এগুলোর বাইরেও হয়তো ডিফারেন্ট টাইপের ইনপুট বা ডিফারেন্ট কনস্ট্রেন্ট ফলো করে হচ্ছে ইনপুট তোমার প্রবলেমে থাকতে পারে, সেগুলো তোমার
যদি এই র্যান্ডম ফাংশনগুলো ইউজ করার অভ্যাস থাকে, এইগুলা ইউজ করার ক্যাপাবিলিটি যদি তোমার থাকে, তুমি ওই সিচুয়েশন অনুযায়ী কিভাবে হচ্ছে এটা ইউজ করে তুমি ওই টেস্টের ওই প্রবলেমের জন্য টেস্ট কেস জেনারেট করতে পারবা, সেটা তুমি নিজেই ফিগার আউট করে সেটা বের করতে পারবা হোপফুলি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রেস টেস্টিংয়ের উদ্দেশ্য। সো আমি যদি পুরো প্রসেসটাকে আরেকবার রিভিউ করি শুরু থেকে, ফার্স্ট হচ্ছে আমরা একটা অ্যাকচুয়াল সলিউশন লিখছিলাম, যে সলিউশনের মধ্যে আমাদের একটা বাগ ছিল। সো আমি বাগটাকে এখন একটু ফিক্স করে লিখি। অ্যাকচুয়ালি বাগটা যেটা ছিল আমাদের ইনিশিয়াল প্রিফিক্স সামের একদম ফার্স্ট যে প্রিফিক্স, মানে ফার্স্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত প্রিফিক্স যেটা, এটার সাম হচ্ছে 0। সো ফ্রিকোয়েন্সি অফ 0-কে হচ্ছে আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি। সো এইটা হচ্ছে আমাদের বাগ ছিল, এবং এটাকে আমরা যখন ফিক্স করছি, এখন আমাদের সলিউশনটা হচ্ছে ঠিকঠাক মতো কাজ করবে হোপফুলি। ওকে, সো আমরা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন যেটাকে আমরা ডিবাগ করব, আর একটা হচ্ছে ব্রুট ফোর্স সলিউশন, যেটা হয়তো আমাদের এফিশিয়েন্ট সলিউশন না, বাট আমাদের টেস্ট কেসের জন্য, র্যান্ডম টেস্ট কেসের জন্য আউটপুটটা অ্যাকুরেটলি জেনারেট করার জন্য হয়তো একটা কারেক্ট সলিউশন। সো এটা তুমি এন স্কোয়ারে লিখতে পারো, এন কিউবে লিখতে পারো, এন ফ্যাক্টোরিয়াল, যেভাবে তুমি যে যত আনএফিসিয়েন্টই হোক না কেন, আমরা যেহেতু টেস্টগুলো করব হচ্ছে স্মল টেস্টের জন্য, কারণ লার্জ টেস্টকে জেনারেট করে সেখান থেকে আসলে কি ভুল হচ্ছে সেই ভুলটাকে ফাইন্ড আউট করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। এই জন্য আমরা স্মল টেস্টের জন্য স্ট্রেস টেস্টিংটা করি, এবং স্মল টেস্টের জন্য আমাদের সলিউশনটা আনএফিসিয়েন্ট হইলেও, বা টাইমটা আমাদের ম্যাটার করতেছে না, টাইম বেশি লাগলেও বা টাইম কমপ্লেক্সিটি বেশি হইলেও ওইটার কোনো ইফেক্ট আমাদের এখানে থাকবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে ব্রুট ফোর্স সলিউশনটা লিখি। দেন এই দুইটাকে আমরা আরেকটা হচ্ছে জেনারেটর লিখবো, যে জেনারেটরটা হচ্ছে আমাদের এই প্রবলেমের ইনপুটের উপর বেস করে ইনপুট হচ্ছে জেনারেট করবে, র্যান্ডম ইনপুট জেনারেট করবে এই প্রবলেমের জন্য। সো এই তিনটা ফাইলকে আমরা দেন বিল্ড করে নিব। দেন আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটাকে হচ্ছে রান করব, এবং এই স্ক্রিপ্টে আমাদের এই ফাইলটা হচ্ছে যেখানে আমার ইনপুটগুলো যে ফাইলের মধ্যে আমরা রাইট করতেছি, আর এখানে হচ্ছে আমাদের যে দুইটা সলিউশন, এটা হচ্ছে আমাদের জেনারেটরটা, জেনারেটর ফাইলের নেম, বা বিল্ড করার পরে যে ফাইল নেম ক্রিয়েট হয়েছে সেটা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন, এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স সলিউশন। তোমরা অন্য কোনো নাম দিলে সেই অনুযায়ী হচ্ছে এখানে ফাইল নেমগুলো দিবা। দেন হচ্ছে আমরা এই স্ক্রিপ্টটাকে রান করব, এবং স্ক্রিপ্টটা রান করার জন্য আমাদের যেটা করা লাগবে, যে ব্যাশ কমান্ড দেওয়া লাগবে, ব্যাশ স্পেস আমাদের যে স্ক্রিপ্টটার যে ফাইল, সেই ফাইলটার নাম। আর ফাইলটা হচ্ছে আমরা যেহেতু ব্যাশ স্ক্রিপ্ট, এটাকে .sh এই কমান্ড দিব, এবং আমাদের ফাইনালি যখন স্ট্রেস টেস্টিংয়ে আমরা কোনো একটা আউটপুট পাবো, অটোমেটিক্যালি আমাদের স্ক্রিপ্টটা থেমে যাবে, এবং সেক্ষেত্রে আমরা এই যে in.text যে বা ইনপুটের জন্য যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি, সেই ফাইলের মধ্যে আমরা আউটপুটটা, যে টেস্টের জন্য রং অ্যান্সার আসতেছে, সেই টেস্ট কেসটা হচ্ছে দেখতে পাবো। সো এটাই হোপফুলি তোমাদেরকে হচ্ছে কন্টেস্ট টাইমে বা অন্যান্য অনেক ক্ষেত্রে হয়তো এটা ডিবাগিংয়ের ক্ষেত্রে হেল্প করবে। আর তোমরা স্ক্রিপ্টটা যেহেতু খুবই ছোটো, হয়তো 1-2 মিনিটের মধ্যেই হচ্ছে এনি টাইম কখনো প্রয়োজন হইলে অনসাইট কন্টেস্টে হোক বা অনলাইন কন্টেস্টে, তোমরা অনলাইন কন্টেস্টে হচ্ছে আগে থেকে এটা টেমপ্লেটের মধ্যে লিখে রাখতে পারো কোথাও। আর অনসাইট কন্টেস্টের ক্ষেত্রে এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে তোমরা অবশ্যই এই ছোট্ট একটা স্ক্রিপ্ট ইউজ করে সেটাকে ইউটিলাইজ করে ডিবাগিং করার যে তোমার যে সুবিধাটা, এটা যদি কখনো তোমার প্রয়োজন হয়, সেটা এটা ইউজ করে তোমরা সেটা করতে পারো।